কমরেড, আজকে একটি বিশেষ ঘোষণা। এশিয়ার নিয়ে প্রত্যেকটা মানুষের মাথা খারাপ হয়ে গেছে। এখন বেশিরভাগ মানুষ মনে করছে তাদেরকে ডিটেকশন ক্যাম্পে নিয়ে যাবে এবং বাংলাদেশ পাঠিয়ে দেবে। সেই সব সমস্ত কমরেডদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চাই। পশ্চিমবাংলার যা জনসংখ্যা আর এশিয়ায় যে নাম বাদ গিয়েছে, যদি আপনাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেয় তাহলে কমরেড বাংলাদেশে জায়গা হবে না। বুঝতে পেরেছেন? 1 নম্বর কথা, বাংলাদেশে জায়গা হবে না। এখন এশিয়াটা যে হয়ে গেছে আর আমাদেরই মতো কিছু গরিব মানুষের নাম বাদ পড়ে গেছে। আমাদের দীর্ঘদিনের একটা শখ, স্বাধীনতার পর থেকে, যখন আমাদের দেশ স্বাধীন হয় তারপর থেকে দীর্ঘদিনের একটা শখ যে আমরা ভোট দিয়ে সরকার নির্বাচিত করব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভোট দিতে যাই, ভোটটিও হয়ে যায়, কিন্তু ভোটটা আমাদের মনের ভোট হয় না। আমরা যাকে ভোট দেবো বলে মনে করে বাড়ি থেকে মনস্থির করে যাই, দেখা গেল পোলিং বুথে গিয়ে ভোটটা আমাকে অন্য কাউকে দিতে হচ্ছে। পরিষ্কার কথা, অন্য কেউ বলতে তৃণমূল কংগ্রেসকে দিতে হচ্ছে। কারণ হচ্ছে ইভিএম মেশিনের সামনে তারা উকিঝুঁকি মেরে দেখছে। দ্বিতীয় কথা হচ্ছে তার প্রোটেস্ট করার ক্ষমতা থাকছে না যে তুমি আমার ভোট দেখছো কেন। আর 3 নম্বর কথা, সেখানে বিরোধী কোনো এজেন্ট থাকছে না। তার জন্য সে ভীত সন্ত্রস্তও বটে, যা করিস কর বাবা, লিয়ে নিবি লিলে। কিন্তু যদি আমরা প্রোটেস্ট করতে পারতাম, যাই আমার ভোট তো দেখবি কেন, তাহলে আমার মনে হয় 2016 পর থেকে 2021 সরকারটা পরিবর্তন হয়ে যেত। আমরা আমাদের ভয়ের কারণে, বাচ্চা কাচ্চা আছে, জমি সম্পত্তি আছে, ঘর বাড়ি আছে, বিভিন্ন রকমের সমস্যা আছে, অশান্তির ভয়ে আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি, যা করবি করবা। কিন্তু যদি আপনি বুঝতে পারতেন যে একটা সময় এশিয়ার হবে আর এশিয়ার হয়ে আপনারই নামটা বাদ যাবে, তাহলে কি আপনি ভোটটা ওই রকম দিতেন না? তখন ছাড়, আমি আমার ভোট আমি দেবো, আমি রামের সামনে যেখানে দেবো, তোর কি? কিন্তু সেটা আমরা করতে পারিনি। তার মানেটা হচ্ছে আমরা অজান্তে একটা খাল কেটেছিলাম জল আনার জন্যে, আর সেই জলের সঙ্গে সঙ্গে কুমিরে বাচ্চা ঢুকে গেছে আমাদের পুকুরে, বুঝলেন? এখন শালা সে কুমিরে বাচ্চা বড় হয়ে গিয়েছে। এবার কুমিরে বাচ্চা বড় হলে তাকে ঠেকায় কে? তাকে তো আর কেউ ঠেকাতে পারবে না। আপনি জলে পাশ দিয়ে হাউ করে ধরছে, হাউ। এখন পুকুরে নামবেন না পাড়ে থাকবেন? পাড়ে থাকলেও শালা কুমির পাড়েতেও চলে আসছে। জানেন, কুমির পানির ভেতরে যেমন নিঃশ্বাস নিতে পারে, পাড়েতেও নিঃশ্বাস নিতে পারে। আরে শালা চোয়াল যে এত শক্তশালী চোয়াল যে আপনাকে যদি আবার ধরে তাহলে কিন্তু ছাড়ানো খুব মুশকিল। বুঝতে পেরেছেন?
তো দোষ তাদের নয়, দোষ আমাদের। আমরা সেই সময় খাল কেটেছিলাম, ভাবতে হতো যে এই খাল কাটার সঙ্গে কুমিরের বাচ্চা শুধু ঢুকে পড়তে পারে। তো দেখি নাই, কুমিরের বাচ্চা এখন আমাদের পুকুরের মাছ খেয়ে বড় হয়ে গেছে। শালা কুমিরের বাচ্চা এখন কুমির হয়ে গেছে, বড় কুমির হয়ে গেছে। এখন তো আমাদেরকেই কাটবে, এটাই তো নিয়ম। আমরা আমাদের গ্রামে যদি বাপ ঠাকুরদা সবাইকে ধরি, তাহলে এক একটা পরিবার মোটামুটি 250, 300, 400 বছর করে বসবাস করছি। আর শালা আমাদেরই ভোট বাদ, এ কি বে? আমাদের ভোট বাদ কেন? আমাদের ভোট বাদ পাওয়ার তো কথা নয়। আমরাই তো আসল দেশের নাগরিক। আপনি আমাদের গ্রামটা দেখুন। আমাদের গ্রামটা হচ্ছে মুসলিম অধ্যুষিত গ্রাম। এখানে যত হিন্দু ভাইয়েরা এসছে, আপনি নতুন হাট বলুন, বড়বাজার বলুন, পুরাতন হাট বলুন, সব অন্যত্র থেকে উঠে এখানে এসছে কাজের সন্ধানে। আমাদের এই এলাকাটা একটা সময় বিরাট একটা বাজার ছিল। সেই বাজারে কোমররা এসছে হাঁড়ি তৈরি করতে, বেনেরা এসছে ব্যবসা করতে, তারপরে কিছু ব্যবসায়ী এসছে ব্যবসা করতে। তারা এখানে স্থায়ী বাসিন্দা। তারা কিন্তু বেশিরভাগ জন নাম বাদ যায়নি, খুব মানে সামান্য 2-1 জনের বাদ গেছে, তাও গেছে। তো ঘটনা হচ্ছে, আমরা যে কুমিরটাকে নিয়ে এসেছি, সেই কুমিরটা আর একটা হাঙরের সঙ্গে ষড়যন্ত্র করেছে, বুঝলে? যে বলছে আমি হাউ করব আর তুই গিয়ে কামড়িয়ে দিবি। তাতে করে কী হবে? দুটোই কিন্তু কুমির। একজনা বলছে আমি হাউ করব, কামড়াবো না, আর তুই কিন্তু কামড়িয়ে দিবি। যখনই কামড়িয়ে দিবি তুই, তখনই কিন্তু এই সমস্ত গোবেচারাগুলো আমাদের কাছে চলে আসবে, বুঝলি? আর আমরা এদেরকে বলবো, দেখো আমরা তো কামড়াই নাই, আমরা কুমির বটি, কিন্তু তোমাদের পোষা কুমির তো, আমরা কামড়াবো না, আমরা তোমাদেরকে বাঁচাবো। কীভাবে বাঁচাবি? তো বলছে কীভাবে বাঁচাবো, তোমাদেরকে ওই পিঠে করে চাপিয়ে নিয়ে গিয়ে ওপারে পার করে দেবো। যদি পিঠে যদি চেপে পড়ো তো মধ্যেখানে শালা ডুবি মেরে দেবে। এই জিনিসটা কিন্তু খেয়াল রেখো। পিঠে চেপে পড়লেই ওরা কিন্তু মধ্যে জলে গিয়ে তোমাকে ডুবিয়ে হাবুচুবু করে নাকানি চোখানি খাইয়ে ছেড়ে দেবে। তো যাই হোক, অনেক রহস্য হলো। ব্যাপার হচ্ছে এসআইআরের নাম কিভাবে তুলবে। সকলে হয়তো এখনো জানো নাই, ইসিআই মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা পোর্টাল খুলেছে। সেই পোর্টালে নাম নথিভুক্ত করতে বলেছে। যদি সেই পোর্টালে কেউ নাম নথিভুক্ত করেন তাহলে অসুবিধা নাই। আর যদি কেউ মনে করেন যে অফলাইনে করব, তাহলে সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের যে কাটোয়া পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসে গিয়ে পৌঁছে যাবেন। আমাদের পার্টি অফিসে কমরেড আপনাদের জন্য উপস্থিত থাকবে, এবং যেই 2জন উকিল নিয়োজিত হয়েছে, সেই 2জন উকিলকে ডেকে আপনাদের ফাইল দিয়ে দেবে, দিয়ে আপনাদের কিছু জায়গায় সই করাবে। তো সই করানোর পরে সেই সমস্ত কেস ফাইল হবে। ফাইল হয়ে আমাদের এইখানেকার যারা আন্ডার জুডিকেশন দেখেছিল, সেই জজকে প্রশ্ন করবে যে আপনি এই ব্যক্তিটাকে কিসের আধারে বাদ দিলেন,
কোন প্রমাণের অভাবে বাদ দিলেন? তো সেই সমস্ত সওয়াল জবাব হবে, হওয়ার পরে আপনার নামটা উঠে যাবে। তবে ইলেকশনের আগে উঠবে কিনা বলতে পারছি না। আর ইলেকশন চলে গেলে যে আমরা নিষ্ক্রিয় হয়ে যাব এমনটাও না। আমরা মানুষের জন্য সারা বছর কাজ করি, মানুষের সুখে দুঃখে থাকি। ভোট আসে, ভোট যায়, কিন্তু আমাদের কমিউনিস্ট পার্টির নিয়ম হচ্ছে মানুষের হয়ে কাজ করতে হবে। ভোটটা বড় ফ্যাক্টর নয়। আপনি ভোট আমাকে দেন বা না দেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তো একজন গরিব মানুষ। সেই গরিব মানুষটার উপকার তো বামপন্থীরাই করবে, এটাই স্বাভাবিক। কেন একজন গরিব আর একজন গরিবের উপকার করে? কোনো দিন একজন ধনী একজন গরিবের উপকার করবে না। আপনি বিপদে পড়ে যাবেন, আপনি কোনো ধনী মানুষের কাছে পয়সা ধার চাইবেন, দিয়ে দেবে, পরে মুনিশ খাটি শোধ করে নেবে। যদি বুর্জোয়া শ্রেণীর কাছে চান, তাই সে সুদে আসলে শোধ করে নেবে, নাহলে আপনার জমি জায়গা লিখে নেবে। এগুলো হচ্ছে ভাই সিস্টেম, এগুলো অনেক অতীতের ব্যাপার। আরও এখনও তার সংযোজন চলছে, এমন নয় যে সব সুদের কারবারই বন্ধ হয়ে গিয়েছে, চলছে এখনও। যে বুঝতে পারে সে বোঝে, যে বুঝতে পারে না সে বোঝে না। যাই হোক, তো এখন আগামীকাল থেকে দেখবেন একটা পোর্টাল খুলবে ইসিআই। সেই পোর্টালে গিয়ে যাদের কম্পিউটার সেন্টারে যাবেন তাদেরকে বলবেন যে আমাদের এই 6 নম্বর ফর্ম দিয়ে ফিল আপ করলে হবে না। 6 নম্বর ফর্ম তাদের জন্যে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন আসার আগে বাদ পড়ে গেছে তাদের জন্যে, আর যারা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল এবং তারপরে বাদ পড়েছে তাদের জন্য ট্রাইব্যুনাল। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। ওই পোর্টালে আপডেট করবেন। ওই পোর্টালে আপডেট করার পর আপনি নিজেও ওকালতি করতে পারেন, আপনি নিজেও সওয়াল জবাব করতে পারেন, কিন্তু নিজে সওয়াল জবাব করতে যাবেন না। কেননা কথাবার্তার মধ্যে অনেক ভুল, অনেক সঙ্গতি থেকে যাবে, যেগুলোর জন্যে হয়তো আপনার নামটা আবার বাদ পড়ে যেতে পারে, তখন আরও ফাঁপড়ে পড়ে যাবেন। তো যে কোনো একটা উকিল নেবেন, যদি সেটা আমাদের উকিল নেন পয়সা লাগবে না। আমরা জনস্বার্থে উকিল ফ্রি করেছি, অন্যান্য দল যেটা করেনি। আমি শুনেছি নাকি তৃণমূলের এমএলএ এখানে এসেছিল, তো তৃণমূলের এমএলএ এখানে আসার পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এগুলো কী করা যাবে, সে এড়িয়ে গেছে ব্যাপারটা। অ্যাকচুয়াল সিপিএম ছাড়া বাকি সমস্ত দল এই যেগুলো ডিলিট হয়ে গেছে, এখন তারা মনে করেছে যে ওই কটা মরে গেছে, যে কটা জীবিত আছে সেই কটা নিয়ে ভোট জিততে হবে। বুঝতে পেরেছেন ভাই? তো আমার অধিকার, আমি দেশের নাগরিক, আমার দ্বারাতে সরকার তৈরি হবে। তো সে আমাকে বাদ দিয়ে কী করে ভোট করাইতে পারে? মমতা একবারও বলেছে যে আমি ভোটার ছাড়া আমি ভোট করাবো না? বলে নেই, সে বলবেও না। সে জানে যে আমি মোটামুটি ম্যানেজ করে আমি জিতে নেবো, কিন্তু এবারে খুব কঠিন জেতাটা। যাই হোক, আমি ও প্রসঙ্গে যাচ্ছি না। আমার প্রসঙ্গ হচ্ছে এসআইআরে যাদেরই নাম বাদ পড়েছে তারা ওই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করবেন। তার জন্য ডকুমেন্টস রাখবেন কি? নিজের ভোটার কার্ড, নিজের আধার কার্ড, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স, নিজের রেশন কার্ড এবং বাড়ির দলিল যদি থাকে দলিল, পর্চা যদি থাকে পর্চা, ইলেকট্রিক বিল যদি থাকে ইলেকট্রিক বিল, ব্যাংকের পাসবুক যদি থাকে তা ব্যাংকের পাসবুক, যদি আপনার জন্ম সার্টিফিকেট থাকে তাহলে জন্ম সার্টিফিকেট, যদি আপনার জন্ম সার্টিফিকেট না থেকে থাকে স্কুল সার্টিফিকেট থাকলে স্কুল সার্টিফিকেট, যদি আপনি কোনো চাকরি করে থাকেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটার, যদি 2002 সালের আগে আপনি কোনো ডাক্তার দেখিয়ে থাকেন তার প্রেসক্রিপশন, 2002 সালের আগে যদি আপনার কোনো বাচ্চা হয়ে থাকে সেই বাচ্চাকে বাচ্চাটা হসপিটালে হয়েছে তার কোনো কাগজপত্র, এই সমস্ত নিয়ে ভাই আমাদেরকে যেতে হবে। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে মেন ফান্ডটা। খুব বেশি চিন্তা করবেন না,
ডিটেনশন ক্যাম্পেও যেতে হবে না, আর বাংলাদেশও যেতে হবে না। ঠিক আছে, আমরা আছি। যদি যেতে হয় তাহলে আমরা আপনাদের সঙ্গে যাব, যে সেই ডিটেনশন ক্যাম্পে এমন স্লোগান দেবো, ইনকলাব জিন্দাবাদ। তো সেই ডিটেনশন ক্যাম্পের দেয়াল ফেটে যাবে আমাদের আওয়াজ শুনে। আমাদের আওয়াজ শুনে, ইনকলাব জিন্দাবাদের যে ধ্বনি, সেই ধ্বনি শুনে ওদের দেওয়াল ফেটে যাবে, আর সেই ফাটা দেওয়াল দিয়ে আমরা বেরিয়ে আসবো। এই কটি কথা বলে আপাতত আমার বক্তব্য আমি শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। দুনিয়ার মজদুর এক হও, সারা দুনিয়ার গরিব মানুষ এক হও, তবে এই এশায়ার নামক পরিকল্পনা, আরএসএস এবং বিজেপি এবং তৃণমূলের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অবসান হবে এবং গরিব মানুষের সরকার হবে। কাউকে ভাইজি বলে ডাকার প্রয়োজন হবে না, কাউকে সাহেব বলে ডাকার প্রয়োজন হবে না। হ্যাঁ, যার যেটা সম্পর্ক সেই বলে ডাকবেন। প্রধান সাহেব বলে ডাকতেই হবে এমন কোনো মানে নাই, ভাইজি বলে ডাকতেই হবে এমন কোনো মানে নাই, মেয়েজি বলে ডাকতেই হবে এমন কোনো মানে নাই। প্রত্যেকেই মানুষ আমরা, প্রত্যেকেরই একটা করে নাম আছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকেরই একটা করে সম্পর্ক আছে। আত্মীয় সম্পর্ক না থাকলে গ্রাম্যভাবেও সম্পর্ক আছে। সেইভাবে আমরা ডাকবো, নিজেদের মধ্যে আপন করে থাকবো, এটাই শেষ কথা। আর বেশি কিছু বললাম না ভাই। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার গরিব মানুষ এক হও।